আচ্ছা ছাত্ররা, আজকে আমরা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট পড়ব। তাহলে আজকে কোয়ালিটেটিভ প্রপার্টির ফোর্থ পার্ট, ডিপ্রেশন অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে কি? বাংলায় বলা হবে স্ফুটন, এই হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের অবনমন তার মানে ধরো একটা সলভেন্ট আছে, এইটার ফ্রিজিং পয়েন্ট হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট ধরে নেওয়া গেল 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার সলভেন্টটায় আমরা অ্যাড করলাম সলিউট, যেটা তৈরি হলো সেটা হচ্ছে সলিউশন। তখন এর ফ্রিজিং পয়েন্ট দেখা যাবে 4.90। তার মানে কি হলো? তার মানে 0.10 ডিপ্রেস করলো, অর্থাৎ কমে গেল। তাহলে এই যে কমে যাওয়ার জন্যই আমরা তাকে বলছি কি ডিপ্রেশন বা অবনমন, নিচের দিকে নেমে। অর্থাৎ সলভেন্ট পিওর লিকুইড যখন থাকছে, পিওর লিকুইড, এবার এই লিকুইডে যদি আমরা সলিউট মেশাই, কি রকম সলিউট? রাউলস ল মানতে গেলে অবশ্যই নন ভোলাটাইল এবং নন ইলেকট্রোলাইট। নন ভোলাটাইল অর্থাৎ যেটা উবে যাবে না, আর নন ইলেকট্রোলাইট অর্থাৎ সেটার কোনো রকম ইলেকট্রোলাইসিস হবে না, এরকম সলিউট যদি আমি মেশাই, মানে আয়নিক সলিউট নয়, নন আয়নিক সলিউট, যেটা সলভেন্টে যাওয়ার পরে আয়নাইজড হবে না, এরকম সলিউট যদি আমি মেশাই, রাউলস ল এটা বলছে, তাহলে আমাদের ডিপ্রেশন হবে। আয়নিক সলিউটগুলো যদি মেশাই তাহলেও ডিপ্রেশন হবে, কিন্তু রাউলস ল মানতে গেলে, রাউলস ল এর ক্যালকুলেশন করতে গেলে আমাদের সেই সলিউটগুলোই মেশাতে হবে যেগুলো নন ভোলাটাইল এবং নন ইলেকট্রোলাইট। যে কোনো সলিউট মেশালেই ডিপ্রেশন হবে, কিন্তু সেখানে রাউলস ল এর ক্যালকুলেশন করা যাবে না। রাউলস ল এর ক্যালকুলেশন করতে গেলে আমাদের সেই সলিউটই মেশাতে হবে যারা নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট। তাহলে মধ্যে কথা হলো কি, সলভেন্টে সলিউট যদি মেশাই, সলিউশন তৈরি হলে তখন সলভেন্টের যে বয়লিং পয়েন্ট ছিল, এই ফ্রিজিং পয়েন্ট ছিল, এই মাত্রা ছিল, সেইটা কমে যাবে। তাকেই আমরা বলছি ডিপ্রেশন অফ, ডিপ্রেশন মানটা মনে হয় একটু আমার ভুল হয়েছে, ডিপ্রেশন PRESSION, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কমে যাচ্ছে। কেন হচ্ছে? এটা কেন হচ্ছে এক্সপ্লানেশনটা আমাদের দেখতে হবে, তার জন্য আমাদের একটা গ্রাফ দেখতে হবে। ঠিক আছে, এক্সপ্লানেশন। তো সি দা গ্রাফ। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যখন সলভেন্ট থেকে সলিউশন তৈরি হচ্ছে তখন ভিপি অর্থাৎ ভেপার প্রেসার কমে যাচ্ছে। ভেপার প্রেসার কমছে। সলভেন্টের ভেপার প্রেসার বেশি, সলিউশনের ভেপার প্রেসার কম, ভেপার প্রেসার কমছে, রাউলস ল এটা বলেছে। তাহলে আমি যদি এইদিকে ভেপার প্রেসার দিই আর এইদিকে যদি টেম্পারেচার দিই, তাহলে তোমরা জানো যে টেম্পারেচার বেশি থাকলে কোনো লিকুইডের ভেপার প্রেসার বেশি থাকবে, কারণ টেম্পারেচার যত বেশি তত বেশি বেশি করে ভেপার বেরোবে, তার ভেপার প্রেসার বেশি। তাহলে ধরো এই একটা টেম্পারেচার, এই টেম্পারেচার, এই একটা টেম্পারেচার টি ড্যাশ, এই টেম্পারেচারে যে লিকুইডটার ভেপার প্রেসারটা এইখানে। এবার আস্তে আস্তে আমি টেম্পারেচার কমাচ্ছি, ভেপার প্রেসারও কমছে কমছে। একটা সময় এসে দেখা গেল ভেপার প্রেসারটা এবার অন্যরকম একটা কার্ভে কমছে। তাহলে এই ছিল আমাদের ভেপার প্রেসার কার্ভ কোন একটা লিকুইডের এই টেম্পারেচারে। টেম্পারেচার বেশি তো ভেপার প্রেসার বেশি,
টেম্পারেচার যত কমাবো কম ভেপার বেরোবে, কম ভেপার প্রেসার কমতে 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 এখানে এলো। এরপর থেকে কার্ভটা একটা অন্য নেচার নিল। তাহলে এই পয়েন্টটাকে কি পয়েন্ট বলবো? এই পয়েন্টটাকে আমরা বলছি ডাবল পয়েন্ট। হোয়াট ডু ইউ মিন বাই ডাবল পয়েন্ট? স্যার আপনি ডাবল পয়েন্ট বলতে কি বলছেন? ডাবল পয়েন্ট হচ্ছে এমনই একটা পয়েন্ট যে পয়েন্টে এসে এই যে লিকুইডটা ফ্রিজ করতে শুরু করলো, অর্থাৎ জমতে শুরু করলো। তার মানে কি এই পয়েন্টটাতে লিকুইড এবং সলিড দুটোই আছে। এরপর থেকে আস্তে 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 লিকুইডের পরিমাণ কমছে, সলিডের পরিমাণ বাড়ছে। সলিডের তো কোনো ভেপার প্রেসার থাকে না, সেই জন্য ভেপার প্রেসার আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এখানে যে হারে কম ছিল, এখানে সেই কমার হারটা অনেক বেশি, অর্থাৎ হুড়মুড় করে কমতে শুরু করছে। কেন না, ওই লিকুইডটা সলিডিফাইড হয়ে যাচ্ছে। তাহলে ধরে নাও এটা যদি আমার সলভেন্ট হয়, এই লিকুইডটা হচ্ছে পিওর সলভেন্ট, এটা হচ্ছে পিওর সলভেন্ট। তাহলে সলিউশনের ভেপার প্রেসার কার্ভটা এই টেম্পারেচারে কোথায় থাকবে? আমরা বলেছি সলিউশনের ভেপার প্রেসারটা কম, তাহলে এই টেম্পারেচারে সলিউশনের ভেপার প্রেসারটা নিচে থাকবে। কারণ এই টেম্পারেচারে যদি সলভেন্টের ভেপার প্রেসার বেশি, তো সলিউশনের ভেপার প্রেসারটা এই টেম্পারেচারে অনেক কম থাকবে। কেন? সেটাই নিয়ম যে সলভেন্ট যখন সলিউশনের ভেপার প্রেসার কমে যায়। তাহলে এটাও ধীরে 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 এরও টেম্পারেচার কমাচ্ছি, তত কম ভেপার বেরোচ্ছে, এই এসে এখানে মিট করবে এই কার্ভটাকে। তারপর থেকে আবার অন্যরকম কার্ভ নিচ্ছে, অর্থাৎ এইখানের পর থেকে ওটা ফ্রিজ করতে শুরু করলো। তাহলে লক্ষ্য করে দেখো এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটা, এইটা হচ্ছে সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট টিএফ, এইটা সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট, এই টেম্পারেচার। কিন্তু এই টেম্পারেচারে কিন্তু সলিউশন ফ্রিজ করতে শুরু করলো না। এই টেম্পারেচারে এই জায়গাটায় দেখো, এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটায় কিন্তু তখনও কার্ভ চেঞ্জ হয়নি, অর্থাৎ সলিউশন এই টেম্পারেচারে ফ্রিজ করতে শুরু করলো না। আরো কিছুটা টেম্পারেচার কমাতে তবে কিন্তু ও ফ্রিজ করতে শুরু করবে। তাহলে এটাকে যদি আমি বলি টিএফ ড্যাশ, অর্থাৎ সলিউশন যে টেম্পারেচারে ফ্রিজ হচ্ছে বা জমে যাচ্ছে, এই সলিউশন বলছি, সলভেন্ট যে টেম্পারেচারে জমে যাচ্ছে, সলিউশন তার থেকে কম টেম্পারেচারে জমছে। সেই কথাটাই আমরা বলছি হিমাঙ্কের অবনমন, হিমাঙ্কটা কমে যাচ্ছে। সলিউশন যে টেম্পারেচারে ফ্রিজ হচ্ছে, এই সলভেন্ট যে টেম্পারেচারে ফ্রিজ হচ্ছে, সলিউশন তার থেকে কম টেম্পারেচারে ফ্রিজ হচ্ছে। অর্থাৎ এই যে গ্যাপটা, এটাই হচ্ছে আমাদের ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এবার লক্ষ্য করে দেখো, যত আমরা সলিউশনের মোলারিটি বাড়াবো, কনসেন্ট্রেশন বাড়াবো, তত ভেপার প্রেসার কম বেরোবে। যত বেশি সলিউশনের মোলারিটি, তত কম ভেপার প্রেসার। এটা আমরা রাউন্ড থেকে জেনেছি। তাহলে আমি যদি সলিউশনের মোলারিটি আরো বাড়িয়ে দিই, এটা ধরো ছিল, আমি ধরে নিলাম কনসেন্ট্রেশন ছিল x মোলার, এইটার কনসেন্ট্রেশন আমি 2x মোলার করলাম, অর্থাৎ কনসেন্ট্রেশনটা ডবল করলাম। যেই ডবল করলাম তাহলে আরো কম ভেপার বেরোবে। তাহলে আরো কম ভেপার বেরোলে ভেপার প্রেসার কার্ভটা আরো নিচে দিয়ে যাবে। তখন সেটা দেখো, এই ভেপার প্রেসার কার্ভটা ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু এই টেম্পারেচার অর্থাৎ টিএফ এ, এই টেম্পারেচার টিএফ এ এটা কিন্তু জমছে না, টিএফ ড্যাশেও এটা জমছে না, আরো কম তাপমাত্রায় এসে জমছে, অর্থাৎ টিএফ ডবল ড্যাশ। অর্থাৎ কনসেন্ট্রেশন বাড়াবার সঙ্গে সঙ্গে আগে ছিল এইটুখানি ডিপ্রেশন, লক্ষ্য করো টিএফ ড্যাশ টিএফ এইটুখানি ডিপ্রেশন, যেই কনসেন্ট্রেশন আমি ডবল করে দিয়েছি তাই ডিপ্রেশনটা বেড়ে গেল। অর্থাৎ এই যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, যত কনসেন্ট্রেশন বাড়ানো হয় তত বৃদ্ধি পায়। এটা বোঝা গেল? ইফ ইউ ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন দেন ডিপ্রেশন শুড বি ইনক্রিজ। আরো কনসেন্ট্রেশন হলে আরো নিচে দিয়ে যাবে, আরো দূরে গিয়ে মিট করবে। অর্থাৎ ইফ ইউ ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন দেন দ্য ডিপ্রেশন অফ দ্য ফ্রিজিং পয়েন্ট উইল বি ইনক্রিজ। সো আমরা লিখতেই পারি এখান থেকে যে ডিপ্রেশন, দ্যাট ইজ টিএফ মাইনাস টিএফ ড্যাশ is equal to del TF. A depression of freezing point. This is called depression of freezing point. বাংলায় বলবো হিমাঙ্কের অবনমন, হিমাঙ্কের অবনমন। এই হিমাঙ্কের অবনমনটা যত কনসেন্ট্রেশন বাড়ানো হচ্ছে, কনসেন্ট্রেশন আমরা কিসে হিসাব করি? মোলারিটিতে। তাই যত কনসেন্ট্রেশন বাড়ানো হচ্ছে তার সঙ্গে বাড়ছে, অর্থাৎ টিএফ ভ্যারিজিয়াস এন।
তাহলে একইভাবে এইটা হচ্ছে টিএফ ভ্যারিজিয়াস এম, অর্থাৎ হিমাঙ্কের অবনমন দ্রবণের মোলারিটির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে একই রকম ভাবে আমি লিখতে পারি টিএফ ইকুয়াল টু কেএফ ইনটু এম, যেটা আমরা সেই স্ফুটনাঙ্কের উন্নয়নের সময় লিখেছিলাম। ওখানে কেবি ইউজ করেছিলাম, বি ফর বয়েলিং, এখানে কেএফ ইউজ করছি, এফ ফর ফ্রিজিং, where F is equal to Kf equal to, not F equal to, Kf equal to মোলাল হিমাঙ্কের অবনমন ধ্রুবক। মোলাল হিমাঙ্কের অবনমন ধ্রুবক বোঝা গেল, যাকে আমরা বলি ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা কে, ভাই কেএফ এর যে ইউনিট কেভি ইউনিটের মতো, তাহলে যদি ইউনিট অফ কেভি এফ বলি আমরা, ইউনিট অফ কেভ সেম অ্যাজ কেবি, এটা আমরা আগেই আলোচনা করে নিয়েছি কেভি ইউনিট। তাহলে কেএফ এর যে ইউনিট আর কেবি ইউনিট এক, তাহলে আমরা এখান থেকে অঙ্কগুলো করতে পারবো ডেল টিএফ ইকুয়াল টু কেএফ ইনটু এম, আর এম তো তোমরা জানো, এম সমান কি ডেল টিএফ ইকুয়াল টু কেএফ, এম তোমরা জানো, এফ মানে হচ্ছে n2 বাই w1 ইনটু নিচে থাকবে 1000, সরি উপরে থাকবে 1000, যেখানে n2 হচ্ছে মোল নাম্বার অফ, n2 ইকুয়াল টু মোল নাম্বার অফ সলিউট, w1 ইকুয়াল টু ওয়েট অফ সলভেন্ট। এবারে কেভ ইকুয়াল টু কেভ ইনটু n2 কে আমরা লিখতে পারি w2 বাই m2, যেখানে m2 হলো মলিকুলার ওয়েট অফ সলিউট, উপরে যেমন 1000। তাহলে আমি যদি w2 হচ্ছে ওয়েট অফ সলিউট, তাহলে আমরা যদি সলিউটের ওয়েট জানি, আমরা যদি সলভেন্টের ওয়েট জানি, আমরা যদি মলিকুলার ওয়েট অফ সলিউট জানি, ঠিক আছে, তাহলে আমরা কেএফ যদি জানি তাহলে ডেল টিএফ বার করতে পারবো। আর তোমাকে যদি এমন হয় ডেল টিএফ বলে দিল, কেএফ বলে দিল, w2 বলে দিল, w1 বলে দিল, তুমি m2 বার করতে পারবে। তাহলে ইউজিং দিস ইকুয়েশন we can calculate any unknown if the 1 2 3 4 5 4 are unknown figure, if 5 1 2 3 4 5, if we know the 4 value of the unknown, then you can calculate the another unknown value. যদি tf জানো, kf জানো, w1 জানো, w2 জানো, তাহলে m2 বার করতে পারবে। যদি m2 জানো, w1 জানো, kf জানো, tf জানো, তাহলে w2 বার করতে পারবে। তাহলে যে কোনো চারটে আননোন কে তুমি যদি জানো, তাহলে আরেকটা আননোন এখান থেকে বার করতে, এই অঙ্কগুলোই আমাদের দেয়, ঠিক আছে। ডেল টিএফ টা কি আমরা এক্ষুনি বলে দিয়েছি। তাহলে এই মোটামুটি আমাদের কি হলো না এলিভেশন ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে। তো এইটা আরেকটা কোয়ালিটেটিভ প্রপার্টি, কারণ তোমরা বুঝতেই পারছো যে সেটা কার উপর নির্ভর করছে, নাম্বার অফ মোলসের উপর নির্ভর করছে। সুতরাং ডেল টিএফ আরেকটা কোয়ালিটেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। প্রথম ভিডিওতে কাকে কোয়ালিটেটিভ প্রপার্টি বলে আমি বলেছিলাম। তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, হোয়াট ইজ কেএফ, কেএফ হচ্ছে মোলাল হিমাঙ্কের অবনমন ধ্রুবক, ঠিক আছে। যদি কেএফ এর সংজ্ঞা জিজ্ঞাসা করো তাহলে কি বলবে, ডেফিনেশন অফ কেএফ কেবির মতোই, ডেল টিএফ ইকুয়াল টু কেএফ, এম টাকে আমি 1 ধরলাম, তাহলে আমি যদি বলি 1 মোলাল স্ট্রেংথের কোন সলিউশনে যতটা হিমাঙ্কের অবনমন হবে বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হবে, সেটাই ওই সলভেন্টের কেএফ, মানে জলের জন্য, কারণ কেএফ কেবি এগুলো কার ক্যারেক্টারিস্টিক, এগুলো সলভেন্টের ক্যারেক্টারিস্টিক। তাহলে কি বলবো না কোন একটা পার্টিকুলার সলভেন্টে, কোন একটা পার্টিকুলার দ্রাবকে আমরা যদি 1000 গ্রামেতে 1 মোল সলিউট
অ্যাড করি বা মেশাই, মানে 1 মোলার যদি স্ট্রেংথের সলিউশন তৈরি করি, তাহলে যতটা আমার ডিপ্রেশন হবে, সেই টেম্পারেচার ডিপ্রেশন যতটা হবে, সেটাই হলো কি ওই দ্রাবকের, ওই সলভেন্টের মোলার হিমাঙ্কের অবনমন ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। বোঝা গেল? অঙ্ক একই রকম ভাবে তোমরা করবে, অঙ্ক আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তোমরা সেগুলো সলভ করবে, এই ফর্মুলা ইউজ করবে, এই অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে? অঙ্ক আমি নতুন করে আর এক্সাম্পল দেখাচ্ছি না, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে, অঙ্কগুলো আমি দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকবে। পরের দিনে আমাদের যে ভিডিওটা করব, যে ভিডিওটা আমরা দেবো, সেটা হচ্ছে অসমোটিক প্রেসার। ওটাও আরেকটা কোয়ালিটেটিভ প্রপার্টি, ফোর্থ কোয়ালিটেটিভ প্রপার্টি। তাহলে নেক্সট ভিডিওতে আমরা বলবো অসমোটিক প্রেসার। ঠিক আছে? আজকের জন্য গুড বাই, ভালো করে পড়াশোনা করো।